হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে তারা মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে এবং এই ম্যাচটা দু দলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে আমরা দর্শকরা বা প্লেয়াররা বা টিম ম্যানেজমেন্ট অথবা আপনার বোর্ড কর্মকর্তা যারাই আছে সবার কাছেই বাংলাদেশের কাছে খুব একটা এক্সপেকটেশন নেই। তার অন্যতম কারণটা হচ্ছে বাংলাদেশের রিসেন্টলি যে পারফরমেন্স তারা করতেছে, বিশেষ করে গত একটা বছর বাংলাদেশ টিমকে নিয়ে যত ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে বা আশেপাশের যে ধরনের পরিবেশ সবকিছু মিলে আসলে বাংলাদেশের দলটা খুব ব্যাকফুট, এটা বলতেই হবে। কিন্তু তারপরও দিন শেষে দেখা যায় যখনই খেলতে নামে আমরা যারা ফ্যানরা থাকি সবারই একটা সাপোর্ট থাকে, যতই আমরা মুখে যত যাই বলি। তো সেদিক থেকে অবশ্যই এখনো আলটিমেটলি এটাই থাকবে যে সবাই চাইবে টিমটা জিতুক এবং টিমে যারা আছে বিশেষ করে টিমের প্লেয়াররা, টিম ম্যানেজমেন্টের যারা যারা আছে প্রত্যেকটা সদস্য সবাইকে বিলিভ করতে হবে আসলে আমরা যদি নিজ থেকে নিজের বেস্টটা দিতে পারি তাহলে অবশ্যই ম্যাচটা জিতবো। এখন বাংলাদেশ শ্রীলঙ্কার এই ম্যাচে আসলে বাংলাদেশের যে জিনিসটা বেশি ফোকাস করা দরকার, বাংলাদেশের স্ট্র্যাটেজি ঠিক রাখা দরকার। যদি বাংলাদেশ স্ট্র্যাটেজি ঠিক রেখে খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় এই ব্যাপারটা খুব একটা অসম্ভব কিছু নয় যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানো। কারণ নর্মালি বাংলাদেশ শ্রীলঙ্কাকে যদি আমি অন্য যে কোনো টাইমের কথা বলতাম অবশ্যই হারাবে, মানে হারানো উচিত। বাট এখনকার সময় যেহেতু একটু দলটা নার্ভাস আছে এবং দলটা একটু ব্যাকফুটে আছে, তাদের কনফিডেন্সে একটু ঘাটতি আছে, সো এদিক থেকে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা চলে আসছে যে বাংলাদেশ কি আসলে এই গ্রুপের যে দলগুলোর কথা বলতেছি শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল এদের সাথে জিততে পারবে কিনা। সাউথ আফ্রিকাকে আমি এক পাশে রাখলাম। তো শ্রীলঙ্কাকে কিন্তু আসলে অন্য টাইমে হলে অবশ্যই এটা বলা যায় যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ অবশ্যই হারাবে, কিন্তু এইবারে যে সমস্যা যে বাংলাদেশ আসলে নিজেরা আগে থেকে অনেক ব্যাকফুটে চলে গেছে। বাট তারপর আমার মনে হয় যদি প্লেয়াররা সবকিছু এক পাশে রেখে, সব চিন্তা ভাবনা এক পাশে রেখে মাঠের খেলায় ফোকাস করতে পারে এবং স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে পারে তাহলে অবশ্যই এই দলটাকে হারানো সম্ভব এবং খুব ভালোভাবে হারানো সম্ভব। যদি আমি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, দেখেন এবারে বিশ্বকাপে যে ব্যাপারটা হচ্ছে আপনার মাঠের কন্ডিশনটা আপনাকে আগে বুঝতে হবে, পিচের কন্ডিশনটা বুঝতে হবে। যেহেতু আমরা ডালাসে খেলবো, ডালাসে আসলে এ নিয়ে কয়েকটা ম্যাচ হয়েছে, কয়েকটা ম্যাচের মধ্যে ম্যাক্সিমাম ম্যাচে যে জিনিসটা দেখা গেল তার ওখানে আসলে আপনার রান হচ্ছে। এই বিশ্বকাপে একটা প্রবলেম ছিল কি রান হচ্ছে না, উইকেটটা বোঝা যাচ্ছিল না, লো স্কোরিং হচ্ছিল। বাট ডালাসের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, ডালাসের ক্ষেত্রে রান হচ্ছে ওখানে, যেহেতু ওখানে রান হচ্ছে সেহেতু এখানে এই জিনিসটা বাংলাদেশকে ফোকাস করতে হবে। যদি বাংলাদেশ আগে ব্যাটিং পায় তাহলে ভালো রান করতে হবে, যদি টার্গেটে ব্যাটিং করে তাহলে এটা মাইন্ডসেট রাখতে হবে যে আমরা 170 180 এগুলো নিতে পারবো। কারণ দেখেন ইউএসএ কিন্তু কানাডার সাথে 190 চেস করে ম্যাচ জিতছে। আবার আমি যদি ইউএস এর পাকিস্তানের সাথে ম্যাচের কথা বলি সেখানেও তারা 159 কিন্তু তারা আলটিমেটলি নিয়ে ফেলছে প্রায়। এবং হচ্ছে তারা কিন্তু সুপার ওভারও চেস করে তারা আলটিমেটলি যেতে হয়েছে। তারা সুপার ওভার কিন্তু তারা ভালো একটা রান নিতে পারছে, নেওয়ার পরে কিন্তু পাকিস্তান চেস করতে পারে না যদিও, কিন্তু দিন শেষে দেখেন রান কিন্তু হয়েছে। সো এই দিক থেকে ডালাসের যে জিনিসটা বোঝা যাচ্ছে ওখানে আপনার মোটামুটি 160 70 80 এই ধরনের রান হবে। 60 থেকে আমার কাছে মনে হয় 170 80 90 এদিকে বেশি যাওয়া উচিত, এই জিনিসটাই বেশি প্রেডিক্ট করা উচিত। এখন ম্যাচের সময় আসলে বোঝা যাবে আমাদের পিচের কন্ডিশনটা কেমন থাকে, কারণ এবারের ওয়ার্ল্ড কাপের ম্যাক্সিমাম উইকেটই আলটিমেটলি লো স্কোরিং হচ্ছে। বাট তারপরে যেহেতু ডালাসের উইকেট গুলো ভালো এবং ওখানে ভালো রান হচ্ছে, বাংলাদেশের ফোকাস করা উচিত আমরা রান যদি বেশি নিতে হয় সেটা কিভাবে নিব, কোন স্ট্র্যাটেজিতে আগাবো। এবং তাদের যেটা শ্রীলঙ্কার যেটা প্লাস পয়েন্ট বা তাদের যে স্ট্রং সাইড সেটা হচ্ছে তাদের বোলিং এর ক্ষেত্রে পাথিরানা এবং থুসারা, হাসারাঙ্গা এই তিনজন। আমার কাছে মনে হয় থিকসানাও এখানে ইনক্লুড হবে। বাট থিকসানা, হাসারাঙ্গা এদেরকে কিন্তু আমরা আগে অনেক খেলেছি, সো বিশেষ করে থুসারা আর পাথিরানা এই দুজন প্রবলেমেটিক হতে পারে। অন্যদিকে আপনার ব্যাটিং এ যদি দেখি, ব্যাটিং এ আসলে কুশাল মেন্ডিসের কথা আলাদাভাবে বলতে হয়। কুশাল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আসালাঙ্কা এরা মোটামুটি বাংলাদেশের জন্য খুব ভালোভাবে ট্রেড, কারণ এরা বাংলাদেশের সাথে সবসময় ভালো খেলে। তো এই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশের এই কয়েকজনকে আগে ফার্স্ট টার্গেট রাখা উচিত। এবং শুরুতে যদি আমরা উইকেট নিতে পারি, বোলিং এর ক্ষেত্রে প্রথম 6 ওভারে যদি আপনি উইকেট নিতে পারেন, প্রেসারে রাখতে পারেন, চাপের মধ্যে রাখতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি উইকেট পড়তে থাকবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধরেন প্রথম 6 ওভারে উইকেট নেওয়া গেল না বা ওরা স্টার্টিংটা ভালো পেল, তাও যদি দল যদি নার্ভাস না হয়ে আমরা যদি আমাদের প্ল্যানে থাকি, যে জিনিসটা সব থেকে বেশি হয় টি-টোয়েন্টিতে কলাপস করে, কলাপসটা যদি আমরা একবার করাতে পারি তখন দেখা যাবে আমরা খুব ইজিলি আবার ম্যাচে ব্যাক করব। সেম বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে আসলে, বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে যেটা ফোকাস করতে হবে আমরা প্রত্যেকটা ওভার টার্গেট করে রান নেওয়া। যে আমার সাপোজ 1 থেকে 6 ওভার আমরা কিভাবে খেলতে হবে, বা আমি 1 থেকে 3 ওভার এভাবে খেললাম, আমি 3 থেকে 6 ওভার
আরেকভাবে খেললাম। সো এইভাবে ছোট ছোট টার্গেট করতে হবে। ছোট ছোট যদি আমি টার্গেট করে খেলি তাহলে আমার যে জিনিসটা ইজি হবে, আমি তখন একটা বিশাল প্ল্যানে চলে যাচ্ছি না, আমি ছোট ছোট প্ল্যান নিয়ে আগাচ্ছি। তখন দেখা যাবে কি আপনি ম্যাচের সিচুয়েশন বুঝে একদম ওভার বাই খেলতে পারতেছেন। সো এটা খুব একটা প্লাস পয়েন্ট হবে। অন্যদিকে আমি বোলিং এর ক্ষেত্রে আসছি। বোলিং এর ক্ষেত্রে বাংলাদেশে আসলে যেহেতু শরীফুল নাই, এখানে একটু বাংলাদেশের জন্য একটা দুশ্চিন্তার জায়গা। বাট আমার কাছে মনে হয় তাসকিন যেহেতু খেলতেছে, তাসকিন ভালো একটা সাপোর্ট দিবে বাংলাদেশকে এবং খুব ভালো একটা সার্ভিস দিবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে মেন প্ল্যানে যদি থাকতে পারে, আই হোপ বাংলাদেশ শেষ পর্যন্ত ইনশাল্লাহ ম্যাচটা জিতবে। এবং আমি মন থেকে চাইবো যে অবশ্যই বাংলাদেশ জিতুক। এখন বাকিটা আসলে মাঠের খেলায় দেখা যাবে মাঠে কারা ভালো খেলতেছে এবং কারা তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারতেছে। যারা মাঠের খেলায় ভালোভাবে এক্সিকিউট করতে পারবে তারাই আলটিমেটলি ম্যাচটা জিতবে। সো দেখা যাক ফাইনালি কারা জিতে, এবং অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।